হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 11তে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে ড্র্যাগন কিং বুঝতে পারে যে শ্যাডো মোনার্ক তার আশেপাশেই আছে, হয়তো সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে পূর্ব দিকে। আর এই সময় আমরা দেখতে পাই যে ড্র্যাগন কিং এর পেছনে ইয়োগুমন্ট আর টার্নাকো থাকে, তারাও দুটো মোনার্ক। এই সময় তারা বলে শ্যাডো মোনার্ক যখন আমাদের সামনেই আছে তাহলে আমরা তার উপরে ফুল পাওয়ার দিয়ে অ্যাটাক করি। কিন্তু টার্নাক এই সময় বলে আমি তো শ্যাডো মোনার্কের মধ্যেই কোনো শ্যাডো বিস্টের প্রেজেন্স পাচ্ছি না, তার মানে হয়তো ও নিজের শ্যাডো বিস্টগুলোকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। তার মানে কি ও আমাদের সঙ্গে একাই লড়াই করার প্ল্যান করছে? তবে আর যাই করুক না কেন, এইটুকু তো শিওর যে ও কোনো রকম যুদ্ধ বাড়াতে চাইছে না। কিন্তু তাহলে ও আসলে করতেটা কি চাইছে? এদিকে ও জিনচুল এখন নিউজে দেখতে পায় যে কানাডার সমস্ত হান্টাররা যে সমস্ত বিস্টগুলোর সামনে দাঁড়িয়েছিল তারা সবাই মারা যায়, আর তারপরে সেইখানে অনেক মিলিটারি ফোর্স পাঠানো হয় সাধারণ লোকজনদেরকে সেখান থেকে বের করার জন্য। এই সমস্ত নিউজ দেখে ও জিনচুল মনে মনে ভাবতে থাকে পুরো দুনিয়া যেন নরকে তৈরি হয়ে যাচ্ছে। আমেরিকার কাছে সবথেকে পাওয়ারফুল মিলিটারি ফোর্স আছে, কিন্তু সেই ফোর্সও এখানে কোনো কাজেই লাগছে না। তাদেরকে এরকম বিস্টরা নিমেষের মধ্যেই মেরে ফেলছে। এখন আমরা শুধুমাত্র প্রার্থনা ছাড়া আর কিছুই করতে পারি না। এখন যদি কোনো রকমের মিরাকেল হয় তাহলে এই পৃথিবী বাঁচতে পারে, তাছাড়া না। আর এই বলেই ও জিনচুল মনে মনে প্রার্থনা করতে থাকে, ডিয়ার গড আমাদেরকে বাঁচিয়ে নিও। অন্যদিকে আমরা দেখতে পাই যে কয়েকশো শ্যাডো বিস্টরা এই সময় লড়াইয়ে নেমে পড়েছে। তারা এখন ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রটা কবজা করছে, আর সাং জিনবু তাদের সামনেই রয়েছে। সেও তার পুরো পাওয়ারের ব্যবহার করে সমস্ত বড় বড় বিস্টগুলোকে মারছে। আর এরপরে সে দেখতে পায় যে ওপরের থেকে প্রচুর পরিমাণে ড্র্যাগন এই সময় নিচে আসছে, যেটা দেখে সে ভাবে যে ড্র্যাগন কিং কি তার উপরে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, করলেই বাকি, শেষ পর্যন্ত আমাকে তো ওর সঙ্গে লড়াই করতেই হবে। আর এরপরে সাং জিনবু অ্যারাইজ বলে এতক্ষণে যতগুলো বিস্টকে মারলো সেই সমস্ত বিস্টে শ্যাডো বিস্ট বানিয়ে ফেলে, আর তারা এখন সমস্ত ড্র্যাগনগুলোকে অ্যাটাক করে। কিন্তু ওপর থেকে এই সময় একটা বিশাল বড় ড্র্যাগন তার একটা সব থেকে বড় শ্যাডো বিস্টের উপরে এমন একটা অ্যাটাক করে যে অ্যাটাকে শ্যাডো বিস্টটা একেবারেই মারা যায়। আর তারপরে সেই ড্র্যাগনটা বলে তুমি ড্র্যাগন কিংয়ের বিরুদ্ধে লড়াই করছো এই সমস্ত পুতুল নিয়ে, আর বেশি দেরি করে লাভ নেই, আমি তোমাকে মেরে ফেলি। আর এরই মধ্যে সাং জিনবু কাইসেলের পিঠে করে তার পেছন দিয়ে চলে আসে, আর তাকে মারতে কোনো রকমের দেরিই করে না। সে একটা এটাকে ওরকম একটা ড্র্যাগনকে মেরে ফেলে। অন্যদিকে ড্র্যাগন কিংও বুঝতে পারে যে তার ড্র্যাগনরা মারা যাচ্ছে। সে ভাবতে থাকে যে শ্যাডো মোনার্ক এখন আরও অনেক স্ট্রং হয়ে গেছে, আমাকে আর কোনো রকম দেরি না করে এখনই অ্যাটাক করতে হবে। এই সময় সে ইয়োগুমন্টকে সেখানেই থাকতে বলে আর শ্যাডো আর্মিদের সঙ্গে লড়াই করতে বলে, আর সে এখন চলে যাবে শ্যাডো মোনার্ককে মারতে। আর এরপরে ড্র্যাগন কিং আকাশের মধ্যে অনেকগুলো পোর্টাল খোলে আর বলে শ্যাডো মোনার্ক এইবার তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিলিটারি ফোর্সও এই সময় বিস্টদের সঙ্গে লড়াই করছিল। তারা বলতে থাকে আমরা এদেরকে মারতে তো পারবো না, কিন্তু কোনো রকম এদেরকে আটকে রাখতে হবে যতক্ষণ না সমস্ত লোকজন এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর আমাদেরও রিইনফোর্সমেন্ট আসছে। কিন্তু তারা এরকম করতে পারে না, বড় বড় বিস্টগুলো তাদেরকে পায়ের তলায় চাপা দিয়েই মেরে ফেলে। আর এই সময় সমস্ত মিলিটারি ফোর্স মারাই যেত, কিন্তু সেই সময় সেখানে থমাস আন্দ্রে চলে আসে আর একটা বিস্টকে বিশাল পাওয়ারফুল একটা ঘুষি মারে। আর তারপরে সে বলে এই সমস্ত অনেক কমন বিস্ট, এইগুলোকে আমি ডানজানে এর আগেও মেরেছি। হয়তো আমার টিমে এখন আগের মতো অত হান্টার নেই, কিন্তু তবুও এরা আমার সঙ্গে পারবে না। আমি থমাস আন্দ্রে। কিন্তু এই সময় থমাসের নজরে পড়ে যে সেইখানে নর্মাল বিস্ট ছাড়া আরও একটা বিস্ট আছে। সে বুঝতে পারে যে তার সঙ্গে লড়াই করে সে পারবে না, কেননা সে হলো একটা মোনার্ক। এখন এই মোনার্ক যার নাম হলো টার্নাক, সে থমাসকে বলে তুমি তো সেই মানুষটা যে কিনা এর আগের লড়াইও ছিলে, তাই না? তোমাকে তো মোনার্ক অফ ফ্যাংস প্রায় মেরেই ফেলেছিল, আর আমাকে দেখো আমি হলাম দ্য কিং অফ মনস্টার্স, দ্য মোনার্ক অফ স্টিল। তুমিও জানো যে আমি চাইলে তোমাকে এক্ষুনি মেরে ফেলতে পারি, তাও তুমি আমার সঙ্গে লড়াই করতে চাইছো। আর এরপরে থমাস তাকে বলে তোমাদের এই সমস্ত উল্টোপাল্টা মোনার্কের ব্যাপারে আমি বুঝি না, কিন্তু আমার কাছে এখন অন্য জিনিস আছে। আর এরপরে আমরা দেখতে পাই যে থমাসের কাছে অনেক শ্যাডো বিস্ট চলে আসে, আর তার মধ্যে বেলিয়নও থাকে। বেলিয়ন বেরিয়ে টার্নাককে বলে কেমন আছো, অনেকদিন পরে দেখা হলো। আর এখন এতগুলো শ্যাডো বিস্টকে দেখে টার্নাকও চমকে যায়। সে বলে এতগুলো কি করে আসলো? তাহলে কি এতগুলো বিস্ট এতক্ষণ এই মানুষটা শ্যাডোতে লুকিয়েছিল? তার মানে ওরা নিশ্চয়ই প্ল্যান করে এই সমস্ত করছে। আমাকে এক্ষুনি ড্র্যাগন কিংকে এই বিষয়ে জানাতে হবে। এই বলে সে ড্র্যাগন কিংয়ের কাছে টেলিপোর্ট করার চেষ্টা করে, কিন্তু সে করতে পারে না। আর এখন সে তার বাদিকে তাকাতেই দেখতে পায় যে শ্যাডো মোনার্কের আরও একটা বিস্ট সেখানে রয়েছে। আমরা জানি যে এটা টাস্ক। সে এখন ভাবতে থাকে তাহলে শ্যাডো মোনার্ক কি এরকম প্ল্যান করে ফেলেছে? এটা তো হতেই পারে না। শ্যাডো মোনার্ক তো সবসময় তার শত্রুদেরকে ডাইরেক্ট মেরে ফেলে, এটা নিশ্চয়ই কোনো মানুষের প্ল্যান। ওর কাছে মোনার্ক হওয়ার কোনো অধিকারই নেই। আর এই সময় তার সামনে বিরু চলে আসে আর বলে তুমি কি বলছো এই সমস্ত আমার কিংয়ের ব্যাপারে? যেই সমস্ত কথা বললে সব কিছু ফিরিয়ে নাও, না হলে তোমাকে এটার ফল ভুগতে হবে।
আর বেরুর এরকম সামনে এসে কথা বলা দেখে টার্নাক এই সময় আরও রেগে যায়। সে বলে, এরকম একটা সাধারণ সোলজার আমার মতো মোনার্কের সামনে দাঁড়িয়ে কথা বলছে, এত সাহস! আর এরপরে টার্নাক নিজেকে অন্য একটা ফর্মে বদলে নেয়। অন্যদিকে সাং জিনভো আর ড্র্যাগন কিংও এই সময় নিজেদের মুখোমুখি হয়ে যায়। এখন ড্র্যাগন কিংও বুঝতে পারে যে মোনার্ক অফ স্টিলের সঙ্গে সে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছে না। সে এখন ভাবে, তাহলে মোনার্ক অফ স্টিল কি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, নাকি শ্যাডো মোনার্কে থেকে কোনোভাবে আটকে রেখেছে? যাই হোক, শ্যাডো মোনার্ককে তো এখন মরতেই হবে। এই বলে সে সাং জিনভোর উপরে সঙ্গে সঙ্গে একটা পাওয়ারফুল অ্যাটাক করে। সে কোনো রকমেরই দেরি করে না। আর এই অ্যাটাকটা এতটাই পাওয়ারফুল হয় যে সেখানকার বিল্ডিং, রাস্তা সব কিছু একবারে ভেঙে চুরে যায়, পুরো পুড়ে যায় সব কিছু। কিন্তু তারপরে সে দেখতে পায় যে সাং জিনভো তার কাইসেলের পিঠে করে সেখান থেকে উড়ে গেছে। আর এরপরে সাং জিনভো তার সমস্ত ড্র্যাগনওয়ালা শ্যাডো বিস্টগুলোকে সেখানে ডাকে। কিন্তু ড্র্যাগন কিং কোনো রকমের ভয় পায় না। সে সবার সঙ্গে একাই লড়াই করার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে লিউ জিগ্যাংও এখনও লড়াই করতে থাকে। সে অনেকগুলো বড় বড় বিস্টকে মারতে থাকে আর বলে, এই সমস্ত বিস্টগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। এই সময় সে তার চারিদিক থেকে এই বিশাল পাওয়ারফুল মানা অনুভব করতে পারে। সে বুঝতে পারে যে হাজার হাজার হান্টাররা এই সময় লড়াই করছে। আর একই সঙ্গে সে তার সামনে এটাও দেখতে পায় যে ড্র্যাগন পাওয়ার আর শ্যাডো পাওয়ারের সঙ্গে ধাক্কা লাগছে। সে বুঝতে পারে যে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। এদিকে এখন আমরা ড্র্যাগন কিংয়ের আসল পাওয়ার দেখতে পাই। সে সত্যিই খুবই পাওয়ারফুল। তার এক একটা অ্যাটাকে সাং জিনভোর বড় বড় বিস্টগুলো নিমেষের মধ্যেই ভেঙে চলে যাচ্ছে। সে এই সময় সাং জিনভোকে বলে, তোমার কাছে কি এই আছে, এই কয়েক হাজার শ্যাডো বিস্ট? এই নিয়ে তুমি আমার সঙ্গে লড়াই করছো? আর তুমি কি ভাবছো এগুলো দিয়ে তুমি স্টিল মোনার্ককেও মারতে পারবে? আর এরপরে সে দেখতে পায় যে সাং জিনভো একটা পোর্টাল বানিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। ড্র্যাগন কিং এখন বলে, তাহলে তুমি কি এখন আমার থেকে পালানোর চেষ্টা করছো? তুমি পালাতে পারবে না। এই বলে সে সাং জিনভোর দিকে দ্রুত এগিয়ে যায়। আর সেও পৌঁছে যায় সেইখানে যেখানে স্টিল মোনার্ক ছিল। সে দেখতে পায় যে সাং জিনভো অলরেডি স্টিল মোনার্কের সব আর্মি নিয়ে নিয়েছে। সে এখন স্টিল মোনার্কের এরকম অবস্থা দেখে বলে, আচ্ছা, তার মানে এটাই তোমার প্ল্যান, যে তুমি স্টিল মোনার্ককেও একা মারলে আবার আমাকেও একাই মারবে, তাই তো? ঠিক আছে, প্ল্যানটা খুব একটা খারাপ না, কিন্তু তুমি কি এটা জানো আমি একা এখানে তোমার সঙ্গে লড়াই করছি না। এরপরে আমরা দেখতে পাই যে ড্র্যাগন কিংয়ে যে অনেকগুলো পোর্টাল ছিল সেখান থেকে বিস্ট বেরিয়ে আসতে থাকে। আর ড্র্যাগন কিং এই সময় বলে, আমি যত চাইবো তত আমার সোলজারদেরকে স্যামন করতে পারি, আর সেই সবার সঙ্গে তোমাকে লড়াই করতে হবে। তাহলে তোমার প্ল্যান হয়তো এখন আর তোমার মতো করে কাজ করছে না, তাই না? আর তোমার এই একটা ভুল প্ল্যানের জন্য তোমাকে এখন তোমার জীবন হারাতে হবে। কিন্তু সাং জিনভো তার এই সমস্ত কথায় কোনো পাত্তা দেয় না। সে এখনো হাসে আর তার সমস্ত স্যামন করা শ্যাডো বিস্টগুলোকে ক্যান্সেল করে দেয়। যেইটা দেখে ড্র্যাগন কিং এই সময় চমকে যায়। সে বলে, তুমি তোমার সমস্ত শ্যাডো বিস্টদেরকে ডেকে নিলে কেন? তুমি আমাকে এখন এইটা বলো না যে তুমি হার মেনে নিচ্ছ। আর এই সময় সাং জিনভো কিছু তো একটা করে যেটা প্রথমে ড্র্যাগন কিং বুঝতে পারে না। আর তারপরে সাং জিনভোর শরীর ট্রান্সফর্ম হতে শুরু করে। যেটা দেখে ড্র্যাগন কিং বলে, না, এটা হতে পারে না। ড্র্যাগন কিং বুঝতে পেরে যায় যে সাং জিনভো কামিশের রিউন স্টোন ব্যবহার করছে। আর কামিশের রিউন স্টোনে যে কীরকম পাওয়ার আছে সেটা ড্র্যাগন কিং খুব ভালো করেই জানে। সেই কারণে সে ভয় পেয়ে যায়। আর এই সময় সাং জিনভো কামিশের পাওয়ার ব্যবহার করে এমন একটা গর্জন করে যে সেইখানকার সমস্ত ড্র্যাগন এমনিই মরে যায়। আর ড্র্যাগন কিং এই সময় এটাও দেখতে পারে যে শুধুমাত্র ড্র্যাগনই না, ইয়োগোমাউন্টের মতো একটা মোনার্কও এই সময় পুরো চমকে যায় সাং জিনভোর আওয়াজে। আর এরপরেই সাং জিনভো চলে যায় ড্র্যাগন কিংয়ের একদম কাছে আর তাকে ধরে ফেলে বলে, চলো এখন আমার সঙ্গে। আমরা দেখতে পাই যে সাং জিনভো ড্র্যাগন কিংকে সেই আইল্যান্ডে নিয়ে আসে যে আইল্যান্ডে বেরু তার জন্য ঘর বানিয়েছিল। এইখানে এসেই ড্র্যাগন কিং তাকে জিজ্ঞাসা করে, কোথায় নিয়ে আসলে এটা আমাকে? যার উত্তরে সাং জিনভো বলে, আমরা এখন দুনিয়ার অপর পাশে আছি। যেইটা শুনে ড্র্যাগন কিং সাং জিনভোকে বলে, হ্যাঁ ঠিকই আছে, অতগুলো বিস্টকে একসঙ্গে কন্ট্রোল করতে গেলে তোমার মানা তো অনেক আগেই শেষ হয়ে যেত, তাই তুমি আমাকে এখানে নিয়ে আসলে, তাই না? আর এই যে এখানে বড় ক্যাসেলটা রয়েছে সেটা কি তোমার? যার উত্তরে সাং জিনভো হ্যাঁ জানালে ড্র্যাগন কিং এ সময় বলে, তোমার মতো একটা শ্যাডো মোনার্কের জন্য এত ছোট ক্যাসেল? যেটা শুনে সাং জিনভো বলে, এটাকে তোমার ছোট বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় তোমার দেহ রাখার জন্য এই মহলটা যথেষ্ট। আর এই বলার পরে সাং জিনভো তার হাতে একটা ড্যাগার নিয়ে নেয় আর ড্র্যাগন কিংকে মারার জন্য প্রস্তুত হয়। এদিকে ড্র্যাগন কিংও এই সময় বলে, ও তার মানে কি তুমি এরকম প্ল্যান করছো যে আমার সমস্ত ড্র্যাগনরা আমাকে খুঁজে পাওয়ার আগে তুমি আমাকে মারবে? এই বলতে বলতে ড্র্যাগন কিং নিজেই একটা বিশাল বড় ড্র্যাগনে পরিবর্তন হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিস সেলনার আর ফেরারেল ব্যুরোর ডাইরেক্টরকে। তারা এখন এক জায়গায় বসে বলতে থাকে যে পুরো আমেরিকাতে যুদ্ধের এই সময় আগুন জ্বলছে। যেটা শুনে ডাইরেক্টর এই সময় বলে, তাহলে সাং জিনভো আমাদের সবাইকে ঠিকই বলেছিল, কিন্তু তবুও এখন আমরা কি করব? আর এখন মিস সেলনার বলে, সাং জিনভো শুধুমাত্র আমাদের একমাত্র হান্টার না, পুরো দুনিয়ার থেকে সমস্ত হান্টাররা এই সময় লড়াই করছে মানব জাতিকে বাঁচানোর জন্য। সেই হান্টার ই র্যাঙ্কের হোক বা এস র্যাঙ্কের, সবাই এই সময় লড়াই করছে।
ই র্যাঙ্কের হান্টারদের সাধারণ মানুষের থেকে একটু বেশি পাওয়ার হয়, আর তাদের আর মিলিটারি ফোর্সের মধ্যে ডিফারেন্স হলো তারা যে সমস্ত অস্ত্রগুলো ব্যবহার করে সেগুলোর মধ্যে মানা পাওয়ার থাকে, তাই তারা খুব একটা ভালো না হলেও যেটুকু সাহায্য করতে পারে সেটুকুই করছে। আর এর থেকে ওপরে ডি র্যাঙ্ক বা সি র্যাঙ্কের হান্টারও তেমন কিছু ডিফারেন্স না। যদি একটা ই র্যাঙ্কের হান্টার একটা বিস্টকে মারতে পারে, তাহলে একটা ডি র্যাঙ্কের হান্টার ওরকম 3টে বিস্টকে মারতে পারবে, আর একটা সি র্যাঙ্কের হান্টার ওরকম 10টা বিস্টকে মারতে পারবে। আর সত্যি কথা বলতে গেলে এস র্যাঙ্কের হান্টারও তেমন কিছু না, তারা হয়তো এরকম 1000টা বিস্টকে মারতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরও মৃত্যু নিশ্চিত। আর এইভাবেই যখন সমস্ত এস র্যাঙ্কের হান্টাররা মারা যাবে আর সবাই আকাশে তারা হয়ে যাবে, তখন আমরা আসলে ভবিষ্যৎ দেখতে পারবো। এদিকে আমরা দেখতে পাই একটা লোক এই সময় এসে ও জিনচুলকে বলে, আমরা এখনই খবর পেলাম যে সাং জিনবো সবথেকে পাওয়ারফুল মোনার্কটাকে নিয়ে জাপানের একটা আইল্যান্ডে চলে গেছে। যার এই কথা শুনে মিস্টার ও জিনচুল মনে করতে পারে যে সাং জিনবো তাকে একটা আইল্যান্ডের কথা বলেছিল, যে আইল্যান্ডে মানা পাওয়ার খুবই বেশি, তাই সেইখানে যদি লড়াই করা হয় তাহলেও সেই জায়গাটার খুব একটা ক্ষতি হবে না। তাহলে কি সাং জিনবো এতদিন ধরে ওখানেই লুকিয়েছিল আর ওই মোনার্ককেও কি ওখানেই নিয়ে গেল? এদিকে তার পেছন থেকে লোকটা আবার তাকে বলে, আমরা কি তাহলে আমাদের সমস্ত হান্টারদেরকে ওই আইল্যান্ডে পাঠাবো? যেটা শুনে ও জিনচুল বলে, আমাদের সমস্ত হান্টার তো এই সময় আমেরিকাতে রয়েছে, মানে সমস্ত হাই র্যাঙ্কিং হান্টাররা, তাহলে তুমি এই সময় ওখানে কাকে পাঠাবে? হ্যাঁ, হয়তো আমরা কিছু ই র্যাঙ্কের হান্টারকে পাঠাতে পারি। আচ্ছা, তুমি কি এটা জানো যে সাং জিনবো নিজেও আগে একটা ই র্যাঙ্কের হান্টার ছিল? যেইটা শুনে ওই লোকটাও চমকে যায় যে তাই নাকি, সাং জিনবো ই র্যাঙ্কের হান্টার ছিল? আর এখন ও জিনচুল বলে যে হ্যাঁ, এই কথাটা আমি জানি যে আজকের একটা ই র্যাঙ্কের হান্টারও কালকের হিরো হতে পারে। এদিকে আমরা দেখতে পাই যে সাং জিনবো কাইসেলের পিঠে করে এই সময় ড্র্যাগন কিং এর উপরে অ্যাটাক করে, আর এখন ড্র্যাগন কিং এত বড় একটা ড্র্যাগনে পরিণত হয় যে সাং জিনবোকে তার সামনে একটা ছোট্ট পিঁপড়ের মতো মনে হয়, কিন্তু তবুও সাং জিনবো তাকে অ্যাটাক করতে সক্ষম হয়। ড্র্যাগন কিং যখন থেকে অ্যাটাক করতেই যায় সেই সময় বেলিয়ন সেখানে চলে আসে আর তার সেই ফ্লেক্সিবল তরোয়ালটা দিয়ে ড্র্যাগন কিং এর মুখটা বেঁধে ফেলে। আর এই সময় সাং জিনবোর বাকি বিস্টরা মিলে ড্র্যাগন কিংকে মাটিতে নামিয়ে ফেলে আর তাকে চেপে ধরে রাখে। আর এরপরে টাস্ক তার উপরে প্রথম অ্যাটাক করে, আর তারপর বেরু আর অন্য একটা শ্যাডো বিস্ট মিলেও তার উপরে অ্যাটাক করে। একে একে সবাই তার উপরে অ্যাটাক করতেই থাকে। আর এখন সাং জিনবো ওপর থেকে দেখেই বুঝতে পারে যে তার শ্যাডো বিস্টের অ্যাটাকগুলো কাজ করছে, কিন্তু ড্র্যাগন কিং এই সময়ও হাসতে হাসতে বলে, বাহ কি মজাদার একটা ব্যাপার, তোমার এই সমস্ত বিস্টগুলোকে আমার বিস্টগুলো দিয়ে মারতাম সেটা তো মজাদার ছিলই, কিন্তু এদের সবাইকে আমি একাই মারবো, এটা আরও বেশি এক্সাইটিং। এই বলে ড্র্যাগন কিং তার আসল পাওয়ার ব্যবহার করে আর বিশাল জোরে গর্জন করে, যেটা দেখে সাং জিনবো এই সময় চমকে যায়। সে বুঝতে পারে যে তার শ্যাডো বিস্টেরা এই গর্জনের সামনে টিকতে পারবে না, তাই সে তার সমস্ত শ্যাডো বিস্টের স্যামানিং ক্যান্সেল করে দেয়। আর এরপরে ড্র্যাগন কিং সাং জিনবোর উপরে ডাইরেক্ট অ্যাটাক করে, আর এই অ্যাটাকটা বিশাল পাওয়ারফুল অ্যাটাক হয়, যে অ্যাটাকটার থেকে সাং জিনবোর নিজেকে বাঁচানো একটু মুশকিল হয়ে যায় আর দ্বীপের একটা পাশ পুরো ক্ষয়ে যায়। আর এখন ড্র্যাগন কিং বলতে থাকে, দেখো এইটা হলো আমার আসল পাওয়ার, আমি হলাম দ্য কিং অফ বার্জার্ক ড্রাগনস, দ্য মোনার্ক অফ ডিস্ট্রাকশন। এদিকে সাং জিনবো এখন নিজেকে বাঁচিয়ে নেয় আর তার সামনেই বসে থাকে, আর সে ভাবতে থাকে, এই আইল্যান্ডে দ্য কিং অফ জায়ান্টকে আমি মেরেছিলাম, তারপর এই আইল্যান্ডে প্রচুর মানা পাওয়ার ছিল, কিন্তু তবুও এখানে এত ক্ষয়ক্ষতি হয়ে গেল। ড্র্যাগন কিং এর এরকম অ্যাটাকের থেকে কোনো ইমমর্টাল সোলজারও বাঁচবে না। আর এরপরেই আমরা দেখতে পাই যে ড্র্যাগন কিং সাং জিনবোর একেবারে সামনে চলে আসে আর তাকে বলে, তুমি কোনো রকমের চিন্তা করো না, তুমি যখন এর আগে আমার হাত ধরে এখানে নিয়ে আসলে তখন আমি চাইলেই ছাড়াতে পারতাম, কিন্তু আমি ছাড়াইনি, আমি তোমার সঙ্গে এখানে আসলাম। আমি আসলে দেখতে চাইছিলাম যে তুমি আমাকে কত দূরে আনতে পারো। যাই হোক, একটা মোনার্ক হিসেবে আমি তোমার সঙ্গে অনেক কথা বললাম, আর তোমার কাছে যদি শ্যাডো মোনার্কের সমস্ত স্মৃতি থাকে তাহলে তুমি জানো আমরা একে অপরের শত্রু না, আমাদের শত্রু রয়েছে ওপরে, এই আকাশের থেকেও দূরে। তারা হলো রুলার্স, তাদের জীবনের একটাই উদ্দেশ্য আমাদের মোনার্কদেরকে মারা। আর তুমি ভুলে যেও না যে তুমিও কিন্তু একটা মোনার্ক। আমি ভেবেছিলাম যে তোমাকে মারার পরে আমি ওদেরকে মারবো, কিন্তু এখন তোমার সঙ্গে লড়াই করে আমি বুঝতে পারছি তোমার মধ্যে আলাদা একটা স্কিল আছে যেটা অ্যাশবাউন্ডের মধ্যে ছিল না। তাই এখন আমার মনে হচ্ছে যে আমরা কিন্তু চাইলে একসঙ্গে লড়াই করতে পারি আর ওই সমস্ত রুলারদেরকে নিমেষের মধ্যেই হারাতে পারি। তুমি তোমার পরিবারকে বাঁচাতে পারবে, তোমার দেশকে বাঁচাতে পারবে, আর ওদেরকে মারার পর তুমি যদি বলো তাহলে আমি এই পৃথিবী ছেড়েও চলে যাব, আর তুমিই হয়ে যাবে এই পৃথিবীর মোনার্ক, শুধুমাত্র এই ক্যাসেলের না, এই পুরো পৃথিবীর। আর আমি বুঝতে পেরেছি যে তুমি এটার যোগ্য। তোমাকে শুধুমাত্র একটা কাজই করতে হবে, আমার সঙ্গে হাত মেলাতে হবে। যদি আমরা একসঙ্গে মিলে লড়াই করি ওই সমস্ত রুলারদেরকে হারানো আমাদের কাছে কোনো ব্যাপারই না। ভেবে দেখো শ্যাডো মোনার্ক, তুমি সবাইকে বাঁচাতে পারবে, পুরো পৃথিবীকে বাঁচাতে পারবে। আমার সঙ্গে জয়েন করো, চলে আসো আমার দিকে।
কিন্তু এই সময় সাং জিনবো ড্র্যাগন কিংকে বলে, আর হাসিও না আমাকে, তোমার কি মনে হচ্ছে যে আমি তোমার উপরে বিশ্বাস করব? যেটা শুনে ড্র্যাগন কিং বলে, ঠিক আছে তাহলে, আমার আর কোনো রাস্তা নেই, তোমাকে এখন মারতেই হবে, তাহলে তৈরি হয়ে যাও। এই বলে সে আবার তার ড্র্যাগন ফর্মে চলে আসে আর সাং জিনবোর উপরে অ্যাটাক করে। এখন সাং জিনবো তার সেই অ্যাটাক থেকে নিজেকে কোনোভাবে বাঁচিয়ে নেয় আর সেইখানে কাইসেলকে ডাকে। কাইসেল আসা মাত্রই সাং জিনবো তার পিঠে করে উড়ে যায়, কিন্তু এরই মধ্যে ড্র্যাগন কিং তাকে আবার অ্যাটাক করে আর এখন সাং জিনবো কাইসেলকে কন্ট্রোল করে নিজেকে আবার সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর তারপরে কাইসেলের পিঠের থেকে লাফ দিয়ে ডাইরেক্ট অ্যাটাক করে ড্র্যাগন কিং এর দিকে আর আবার চলে আসে কাইসেলের পিঠে। কিন্তু সে দেখতে পায় যে ড্র্যাগন কিং এর উপরে সে কোনো রকমের একটা আছরও আনতে পারেনি। আর ড্র্যাগন কিংও তাকে এই সময় একই কথা বলে, এইরকম ফালতু অ্যাটাক দিয়ে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। এই সময় সাং জিনবো কাইসেলকে বলে এখান থেকে একটু দূরে চলে যেতে। এখন ড্র্যাগন কিং আবার তার গর্জনের ব্যবহার করে, যেটার থেকে কাইসেল আর নড়াচড়া করতে পারে না, কিন্তু তবুও সে সাং জিনবোকে কোনো রকমে বাঁচিয়ে নেয় আর তাকে আবার মাটিতে নামিয়ে দেয়। কিন্তু মাটিতে নামা মাত্রই ড্র্যাগন কিং আবার সাং জিনবোর উপরে অ্যাটাক করে। সে সাং জিনবোকে দাঁড়িয়ে থাকার সুযোগই দেয় না আর ড্র্যাগন কিং এই সময় বলে, কোথায় গেলে তুমি? আমি জানি যে এই অ্যাটাকে তুমি পুরোপুরি মরবে না। আর আমরা দেখতে পাই যে সাং জিনবো এই সময় উঠে পড়ে ড্র্যাগন কিং এর পিঠের উপরে। সে এই সময় ড্র্যাগন কিং এর উপরে অ্যাটাক করে আর সে বুঝতে পারে যে ড্র্যাগন কিং এর খোলস লাভার থেকেও বেশি শক্ত। সে এই সময় খোলসটা ভাঙতে পারে না। এরই মধ্যে ড্র্যাগন কিং হাত দিয়ে তার উপরে অ্যাটাক করে। সে সেই অ্যাটাক থেকে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নেয় আর তারপর তার শ্যাডো সোলজারদেরকে ডাকে। এই সময় তার একটা শ্যাডো ড্র্যাগন কিংকে মুখ দিয়ে ধরে রাখে আর অন্য একটা ড্র্যাগন তার উপরে ফায়ার অ্যাটাক করে। কিন্তু এই সমস্ত ড্র্যাগনের আগুনগুলো তো ড্র্যাগন কিং এর কিচ্ছু হয় না, যেটা দেখে সাং জিনবো এখন একটু চমকেই যায়। সে বুঝতে পারে যে ড্র্যাগন কিং এর অ্যাটাক আর ডিফেন্স দুটোই যে কোনো মনস্টারের থেকে প্রচুর পাওয়ারফুল। তার মানে এইরকম কোনো সাধারণ অ্যাটাক করে ড্র্যাগন কিংকে মারা প্রায় অসম্ভব। আমাকে আলাদা রকমের কিছু ব্যবহার করতে হবে, একটু শক্তিশালী কিছু। হয়তো আমি ওই খোলসটা আমার হাত দিয়েই ভাঙতে পারবো। আর এই সমস্ত ভাবতে ভাবতেই সাং জিনবোর মাথায় একটা প্ল্যান আসে। এদিকে ড্র্যাগন কিং থেকে আবার বলে, তুমি তো আর এই সমস্ত অ্যাটাক করে আমাকে কোনোদিনই মারতে পারবে না। কিন্তু এই সময় ড্র্যাগন কিং দেখতে পায় যে সমস্ত শ্যাডোদের পাওয়ার সাং জিনবোর মধ্যে এক জায়গায় জড়ো হচ্ছে। সে বুঝতে পারে না যে সাং জিনবো আসলে কি করতে চাইছে। আমরা দেখতে পাই যে সাং জিনবো এই সময় তার সমস্ত শ্যাডোর ব্যবহার করে একটা আর্মার বানানোর চেষ্টা করে, যেটা থেকে প্রোটেক্ট করবে। আর সে এইটাকে এত বড় বানানোর চেষ্টা করে যেন তার সামনে যে কোনো কিছুকেই ছোট বলে মনে হয়। আর সে এখন এটাই করে, সে নিজেকে এত বড় বানিয়ে ফেলে যে ড্র্যাগন কিং এর ওই বড় ড্র্যাগনটা যার সামনে সবকিছু ছোট বলে মনে হচ্ছিল, সেই ড্র্যাগনটাও এখন তার সামনে ছোট বলে মনে হয়। ড্র্যাগন কিংও এখন ভাবতে থাকে যে এটা ও কিভাবে করলো, এটা তো অসম্ভব। শ্যাডো মোনার্ক তো আসলে একটা ব্রিলিয়ান্ট ফ্রেগমেন্ট অফ লাইট, তার মানে ওর তো অন্য কোনো ফর্ম নেই। তাহলে এরকম এত বড় একটা ফর্মে ও কি করে ট্রান্সফর্ম হয়ে গেল? তাহলে কি এরকম হতে পারে যে ও এই পৃথিবীতে পাওয়ার অফ ডেথের সামান করলো? এরকম কি করে হতে পারে? ও তো কিছুদিন আগে শুধুমাত্র একটা মানুষ ছিল, আর এই কদিনের মধ্যে ওর মধ্যে এত পাওয়ার কি করে চলে আসতে পারে যে ও পাওয়ার অফ ডেথ কি সামান করছে? এদিকে সাং জিনবোর এখন বিশ্বাস হয় না যে সে নিজেকে কি বানিয়ে ফেলেছে। সে বুঝতে পারে যে এইটা হলো শ্যাডো মোনার্ক অ্যাশবর্নের আসল পাওয়ার, যার সামনে এখন ড্র্যাগন কিংকে কিছুই বলে মনে হচ্ছে না। যাকে এরকম অবস্থায় দেখে ড্র্যাগন কিং এ সময় বলে, আমি বুঝতে পারছি তুমি অনেক টাইম তোমার মধ্যে স্পেন্ড করেছো, তুমি অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছো, আর সেই কারণেই তুমি নিজেকে এত পাওয়ারফুল বানাতে পেরেছো। আর হয়তো এই কারণে শ্যাডো মোনার্ক তার পাওয়ারটা তোমাকে দিয়েছে। আর এরপরে ড্র্যাগন কিং ঠিক করে যে এইবার এই একটা অ্যাটাকে এসে শ্যাডো মোনার্ককে পুরো মেরে ফেলবে, না হলে সে হয়তো আর সুযোগ পাবে না। তাই এখন সে শ্যাডো মোনার্কের ওপর তার সব থেকে পাওয়ারফুল অ্যাটাকটা করে। কিন্তু শ্যাডো মোনার্ক তার সেই অ্যাটাকটা এক হাতেই আটকে ফেলে আর পাল্টা তার উপরে অ্যাটাক করে, যেই অ্যাটাকটা এবার ড্র্যাগন কিং এর উপরে কিছুটা কাজ করে। আর এরপরে দুজনেই একে অপরের দিকে এগিয়ে যায় আর একে অপরের উপরে অ্যাটাক করে। এই সময় তাদের অ্যাটাকে পুরো দ্বীপ কেঁপে ওঠে। এখন এই অ্যাটাকে প্রথমেই সাং জিনবো ড্র্যাগন কিংকে একটা বিশাল পাওয়ারফুল পাঞ্চ মারে, কিন্তু ড্র্যাগন কিংও তার পর মুহূর্তেই সাং জিনবোকে কামড়ে ধরে আর থেকে ছুঁড়ে মারে অনেক দূরে। এখন সাং জিনবো ঠিকঠাক মতো ওঠারও সময় পায় না। এরই মধ্যে ড্র্যাগন কিং তার উপরে আবার অ্যাটাক করে। সাং জিনবো সেটা থেকেও নিজেকে বাঁচিয়ে নেয় আর তারপরে দৌড়ে এগিয়ে যায় ড্র্যাগন কিংকে অ্যাটাক করতে। আর এরই মধ্যে ড্র্যাগন কিং তাকে আবার অ্যাটাক করে। সেই অ্যাটাকটা এখন সাং জিনবো তার তরোয়াল দিয়ে আটকে ফেলে আর তারপরে ড্র্যাগন কিংকে একটা অ্যাটাক করে। এরই মধ্যে ড্র্যাগন কিং তার লেজ দিয়ে আবার সাং জিনবোর উপরে অ্যাটাক করে আর এই অ্যাটাকে সাং জিনবো আবার দূরে গিয়ে পড়ে। আর এরপরে ড্র্যাগন কিং আকাশে উড়ে যায় আর তারপর একটা বিশাল পাওয়ারফুল অ্যাটাক করে, যেখানে সে তার চারিদিকে 4টে পোর্টাল খুলে ফেলে আর সেইগুলো থেকে ফায়ার অ্যাটাক বের হয়। কিন্তু এরপরে সাং জিনবো অনেকগুলো তরোয়াল নিয়ে তার দিকে ছুঁড়ে মারে আর এরপরে ড্র্যাগন কিং আবার অ্যাটাক করে। এই সময় সাং জিনবো অনেকগুলো তরোয়ালের ব্যবহার করে সে অ্যাটাকটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই অ্যাটাককে আটকানো যায় না, সেটা সোজা এসে সাং জিনবোর গায়েই লাগে।
আর এই সময় সাং জিনভোর যে বড় ফর্মটা সেটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে, আর সাং জিনভো আবার তার মানুষের ফর্মে এসেই মাটিতে নেমে পড়ে। আর এরপরে ড্র্যাগন কিং তাকে বলে, এরকম এত পাওয়ারফুল হওয়ার নাটক করতে গিয়ে তুমি তোমার অনেক পাওয়ার ক্ষয় করে ফেলেছ। যাই হোক, আমি তোমাকে আরও একবার প্রশ্ন করছি, তুমি কি আমার সঙ্গে জয়েন করতে চাও? আর এই সময় সাং জিনভোর শরীর শ্যাডোতে বদলাতে থাকে, আর সে বলে, আমি কোনোদিনই একটা মনস্টারের সঙ্গে একসাথে কাজ করব না। যেটা শোনার পরে ড্র্যাগন কিং খুবই রেগে যায়, আর সে সাং জিনভোকে অ্যাটাক করার জন্য তৈরি হয়। এখন দুজনেই দুজনের জায়গা থেকে উঠে পড়ে একে অপরকে অ্যাটাক করার জন্য, আর এখন তাদের দুজনেরই ড্যাগার একে অপরের সঙ্গে লাগে। এই সময় ড্র্যাগন কিং সাং জিনভোকে বলে, তুমি তোমার পরিবার আর এই পৃথিবীকে এমনিও বাঁচাতে পারবে না। তুমি যতক্ষণ এখানে আমার সঙ্গে লড়াই করছো ততক্ষণে বাকি মোনার্করা পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে। সে হতেই পারো তুমি কিং অফ ডেথ, কিন্তু একটা মানুষের ফর্মে তুমি ডেথকেও ভয় পাও। আর তুমি কি এভাবে মরতে চাও? তুমি কিন্তু কাউকে বাঁচাতে পারবে না। অ্যাশবর্ন তোমাকে তার পাওয়ার দিয়েছে। তুমি নিশ্চয়ই এই সময় পৃথিবীর সব জায়গা থেকে সমস্ত লোকজনদের কান্নাকাটির আওয়াজ শুনতে পারছো। আর এটাই হলো আসল যুদ্ধ। যুদ্ধে এরকমই হয়, তোমার সমস্ত ভালোবাসার মানুষেরা এখন কাঁদতে কাঁদতে মরবে মোনার্কদের সামনে, আর তোমার এই সময় কিচ্ছু করার নেই। তোমাকে শুধুমাত্রই শুনতে হবে, আর আমার সাথে জয়েন না করার জন্য তুমি চিরকাল পস্তাবে। কিন্তু এই সময়ও সাং জিনভো বলে, যদি কেউ কোনো সময় পস্তায় তাহলে সেটা হবে তুমি। আর এই সময় আমরা দেখতে পাই যে ড্র্যাগন কিং তার বড় তরোয়ালটা সাং জিনভোর গলায় ধরে রাখলেও সাং জিনভো ড্র্যাগন কিং এর পেছনে তার ড্যাগারটাকে রেখে দেয়, আর তারপরে সেটা দিয়ে সে অ্যাটাক করে। কিন্তু ড্র্যাগন কিং এর ব্যারিয়ারে সেই ড্যাগারটা আটকে যায়। আর তখন ড্র্যাগন কিং সাং জিনভোকে বলে, তুমি কি ভাবছো আমার ড্র্যাগনের থেকে বানানো ড্যাগার দিয়ে তুমি আমাকে মারতে পারবে? এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। যাই হোক, আমার কেমন যেন মনে হচ্ছে যে আমাদের এই লড়াইটা শেষের পথে। আর এখন সাং জিনভো উত্তর দেয়, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমিও বুঝতে পারছি আমাদের এই লড়াইটা শেষ হতে খুব বেশি দেরি লাগবে না। যেটা শুনে ড্র্যাগন কিং বলে, যাক ভালোই লাগলো, এতক্ষণে বুঝলে তাহলে। আর এরপরেই সাং জিনভো ড্র্যাগন কিং এর উপরে আবার অ্যাটাক করতে যায়। আর এখন ড্র্যাগন কিংও তার দিকে অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়, আর বলে, আমার কোনো আর্মির দরকার নেই, আমার আর্মিরা আমাকে ঠিক খুঁজে নেবে, কেননা আমি ওদেরকে বড় করেছি। কিন্তু এই সময় সাং জিনভো ড্র্যাগন কিং এর দিকে পুরো স্পিডে এগিয়ে যায়, আর তার সমস্ত শ্যাডো বিস্টদেরকে সেইখানে ডাকে, আর তারা সবাই মিলে এখন ড্র্যাগন কিংকে ধরে ফেলে। এই সময় ড্র্যাগন কিং খুবই রেগে যায়, আর সাং জিনভোকে বলে, তুমি বুঝতেও পারছো না যে আমি তোমার সঙ্গে কি করব। আমার সঙ্গে লড়াই করার ফল যে কি হয় সেটা তুমি জানতে পারবে। কিন্তু সাং জিনভো এই সময় তার কোনো কথায় কান না দিয়ে তার ড্যাগার নিয়ে সোজা থেকে মাঝখান থেকে অ্যাটাক করে, আর বলে, আমি তো এটা ভাবছি যে তুমি তোমার নিজের শেষ দেখতে পারবে কিনা। আমরা দেখি যে সাং জিনভো ড্র্যাগন কিংকে মাঝখান থেকে পুরো অর্ধেক করে দেয়। এখন ড্র্যাগন কিং বলে, তুমি আমাকে হারিয়ে দিলে, না এরকম হতেই পারে না। আর এখন ড্র্যাগন কিং তার চারিপাশে অনেক রুলারদের দেখতে পায়। সে এখন বলে, আমি যখন পৃথিবীতে আসলাম তখন তো আমি কোনো গেট দেখিনি, তাহলে রুলাররা এখানে কি করে আসলো? তার মানে কি তুমি আমাকে এইখানে লড়াই করার জন্য এই জন্য নিয়ে এসেছিলে, যেন আমাদের দুজনের লড়াইতে যে পাওয়ার উৎপন্ন হবে সেই পাওয়ারের থেকেই যেন এখানে একটা অন্য রিয়েলম খুলে যায়, আর সেখান দিয়ে রুলাররা আসতে পারে। তাহলে কি এটাই তোমার প্ল্যান? কিন্তু তবুও তুমি রুলারদের সঙ্গে কি করে কথা বললে? এখন সাং জিনভো বলে, একটা উপায়ে, আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছি যাদের কাছে রুলারের পাওয়ার আছে। আমরা বুঝতে পারি যে সাং জিনভো থমাস লিউ জিগাং এদের ব্যবহার করেছে, কেননা এদের কাছে রুলারের পাওয়ার আছে, আর তাদের থেকে সে বাকি রুলারদেরকে এখানে ডেকেছে। এই সমস্ত কিছু শুনে এখন ড্র্যাগন কিং বলে, আচ্ছা তাহলে তুমি নিজেকে হারিয়ে হলেও এই পুরো যুদ্ধটা জিতেই গেলে। আর এরপরে সাং জিনভো ড্র্যাগন কিংকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি এর আগে বলেছিলে দ্য মোনার্ক অফ হোয়াইট ফ্লেমস আর দ্য মোনার্ক অফ ফ্যাংকে আমাকে অ্যাটাক করতে? যেটা শুনে এখন ড্র্যাগন কিং বলে, এই কথাটা তোমাকে কে বললো? তোমাকে কি এই কথাটা মোনার্ক অফ হোয়াইট ফ্লেমস বলেছে? যেই কথাটার সাং জিনভো কোনো উত্তর দেয় না, কিন্তু ড্র্যাগন কিং বুঝে যায় যে হ্যাঁ এটাই হয়েছে। আর এরপরে ড্র্যাগন কিং আবার সাং জিনভো থেকে অ্যাটাক করতে যায়, কিন্তু এই সময় সমস্ত রুলাররা ড্র্যাগন কিংকে অ্যাটাক করে। আর এইখানে এখন চলে আসে দ্য গ্রেটেস্ট ফ্রেগমেন্ট অফ ব্রিলিয়েন্ট লাইট। তাকে এখন ড্র্যাগন কিং বলে, এই ফেক ওয়ার্ল্ডে কিচ্ছু নেই, আমি আসল ওয়ার্ল্ডে তোমার জন্য অপেক্ষা করব, সেইখানে আমাদের আবার দেখা হবে। আর এই বলতে বলতেই ড্র্যাগন কিং মারা যায়। আর এখন রুলার এসে সাং জিনভোকে বলে, তুমি আমাদের যুদ্ধ চিরকালের মতো শেষ করে দিলে, আমি বুঝতে পারছি না যে আমি তোমাকে কি করে ধন্যবাদ জানাবো। আর এই সময় সাং জিনভো বলে, আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, যেটা শুধুমাত্র আপনিই করতে পারেন। যেটা শুনে রুলার বলে, ঠিক আছে বলো তোমার জন্য আমি কি করতে পারি। আর এখন সাং জিনভো বলে, আপনি কি দ্য কাপ অফ রিইনকার্নেশনকে আরেকবার ব্যবহার করতে পারবেন? কাপ অফ রিইনকার্নেশন হলো সেই জিনিসটা যার সাহায্যে সময়কে আবার অতীতে পাঠানো যেতে পারে। এখন রুলার তাকে বলে, যদি আমি কাপ অফ রিইনকার্নেশনের ব্যবহার করিও তবুও কিছু লোক থাকবে যাদের কিন্তু তোমার কথা মনে থেকে যাবে, আর সমস্ত মোনার্করাও আবার তাদের পুরো স্মৃতি নিয়ে রিভাইভ হয়ে যাবে। তাও কি তুমি এটা করতে চাও?
যার উত্তরে সাংজিনবো বলে, তাতে কোনো সমস্যা নেই, অন্য একটা ডাইমেনশনে মোনার্কদেরকে আমি একাই সামলে নেব, তাই আপনাদেরকেও কোনো কিছুকে পৃথিবীতে পাঠানোর দরকার নেই। যেটা শুনে রুলার এখন তাকে বলে, তার মানে তুমি কি এই পুরো যুদ্ধটা একাই করতে চাও? আমরা কিন্তু এর আগে অনেকবার কাপ অফ রিইনকার্নেশন ব্যবহার করেছি, কিন্তু আমরা কোনোদিনও সেটা পাইনি যেটা তুমি আজকে অ্যাচিভ করলে। যার উত্তরে সাংজিনবো এখন বলে, সে সমস্ত কোনো ব্যাপার না, এই যুদ্ধে অনেক মানুষের প্রাণ গেছে আর আমি সবার প্রাণ ফিরিয়ে আনতে চাই। আর এরপরে রুলার তাকে বলে, কাপ অফ রিইনকার্নেশন কিন্তু খুব তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যাবে, তুমি যদি তার মধ্যে সব কিছু ঠিকঠাক করতে না পারো তাহলে কিন্তু তুমি আর সময় বদলাতে পারবে না, কেউ তোমাকে চিনবে না, কেউ জানবে না যে তুমি একটা যুদ্ধ একাই জিতেছ। তাও কি তুমি এই সময়কে আবার ফিরে পেতে চাও? আর এরপরেই আমরা দেখতে পাই সাংজিনবোর বাড়িতে, যেখানে সাংজিনবোর মা আর তার বোন টিভিতে দেখছিল যে চাহিন কি করে সমস্ত বিষ্ণুদের সঙ্গে লড়াই করছে। আর সাংজিনবো এখন বলে, হ্যাঁ, সে তার সময়গুলোকে আবার ফিরে পেতে চায়, তাতে যা হবে হবে, কোনো ব্যাপার না। যেটা শুনে রুলার এখন তাকে বলে, ঠিক আছে, তাহলে তুমি তোমার এই পৃথিবীকে একাই বাঁচাতে চাও। তোমার এই সমস্ত কথাগুলো আমাকে মনে করিয়ে দেয় অ্যাশবর্নের কথা। অ্যাশবর্নও ঠিক এরকমই ছিল। যাই হোক, বেস্ট অফ লাক। আর এখন রুলাররা যেতে যেতে সাংজিনবো থেকে লাস্ট প্রশ্ন করে যে যেই সমস্ত শ্যাডো সোলজারগুলো পাস্টে থাকবে না তাদের কি হবে? যার উত্তরে রুলার বলে, সেই সমস্ত শ্যাডো সোলজারগুলো চলে যাবে আর যারা থাকতে পারবে তারা থেকে যাবে। আর এই বলার পরেই রুলার তার কাপ অফ রিইনকার্নেশনের ব্যবহার করে আর পুরো পৃথিবীতে এখন একটা আলো ছড়িয়ে পড়ে, সবাই একই আলো দেখতে পায়, প্রচুর আলো। আর এই আলোর মধ্যে দিয়েই পৃথিবী পুরো বদলে যায়। আমরা দেখতে পাই যে সাংজিনবোর বাড়িতে সাংজিনবোর ছোট্ট বোন জিনভোকে ডাকতে গেছে তার ঘরে। সে গিয়ে দেখতে পায় যে জিনভো অলরেডি ঘুম থেকে উঠে গেছে। সে এখন ভাবতে থাকে, জিনা নিশ্চয়ই কেবলই স্নান করলো আর আমি তো মায়ের রান্নাঘরে সবজি কাটার শব্দও শুনতে পাচ্ছি। এরপরে সাংজিনবো বাইরে বেরিয়ে আসে, তার মা থেকে গুড মর্নিং জানায়। আর এরপরেই জিনভোর চোখ পড়ে তার বাবার দিকে। সে বলে, ফাদার। এদিকে জিনভোর বাবাও বলে, বাবা, তুমি আজকে আমাকে ড্যাডি না বলে ফাদার বলছো, এরকম আবার কি হয়ে গেল? আর তুমি কাঁদছই বা কেন, কি হয়েছে? যার উত্তরে জিনা বলে, জানি না কেন, আমার মনে হচ্ছে আমি একটা খুবই খারাপ স্বপ্ন দেখলাম, কিন্তু এখন আর সেই খারাপ স্বপ্নটা নেই। আমার ছোট বোন এখানে রয়েছে, আমার মাও এখানে রয়েছে সুস্থভাবে, আর আমার বাবাও বাড়িতে রয়েছে। আর এটাই আমার সুযোগ সব কিছুকে ঠিক করে ফেলার। এইবার আমি আমার ভবিষ্যৎ নিজেই করব, কিন্তু তার আগে হয়তো আমার নিজের একটু এনজয় করে নেওয়ার দরকার। আমি জানি যে মোনার্করা এখনও পৃথিবীতে অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু তবুও আমি আমার এই জীবনটা হয়তো আর ফিরে পাবো না। এই সময়টাতে আমি একটু এনজয় করে নিই, তারপর পরেরটা পরে দেখা যাবে। আর এরপরেই জিনভোর মা দেখতে পায় তার বাড়ির টেবিলে একটা কাগজ রাখা, যেখানে লেখা রয়েছে, আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, ওটা শেষ করে আমি বাড়ি ফিরবো। আসলে জিনভো এখন চলে যায় অন্য ডাইমেনশনে, যেখানে গিয়েও সমস্ত মোনার্কদেরকে মারে। আমরা দেখতে পাই যে বেরু এখন একটা বিস্টকে মারছে, আর সেখানে বেলিয়নও আছে। আমরা জানতে পারি যে সাংজিনবো সমস্ত মোনার্ককে অলরেডি হারিয়ে ফেলেছে। সে এই ডাইমেনশনাল রিফটে 27 বছর ধরে রয়েছে। আর এইবার সব লড়াই শেষ হয়ে যাবে, শুধুমাত্র ড্র্যাগন কিংকে মারাটাই বাকি। কিন্তু সব থেকে ভালো ব্যাপার তো এইটা যে এইখানকার থেকে পৃথিবীর সময় খুবই স্লো চলে। তার মানে এইখানে আমার 27 বছর কেটে গেলেও পৃথিবীতে এত বছর হয়নি। ঠিক জানি না, তবে হয়তো 2 বছর হয়েছে। আমি 2 বছর পরে আমার ফ্যামিলির সঙ্গে দেখা করব। আমি জানি না ওনার এতদিনে কতটা চেঞ্জ হয়ে গেছে, তবে জিনা নিশ্চয়ই একটু লম্বা তো হয়েছেই। আর আমিও মনে হয় একটু ভুলই করেছি। আমার হয়তো আগে বাড়িতে একটু জানিয়ে আসার দরকার ছিল যে আমি আসলে এসেছি কোথায় আর আমি কী বা করছি। এই সমস্ত ভাবতে ভাবতেই বেলিয়ন তার সামনে আসে আর বলে, এইখানকার সমস্ত শত্রুদেরকে আমরা মেরে ফেলেছি। যেটা শুনে সাংজিনবো বলে, হ্যাঁ, এটা হওয়ারই কথা, আমরা দ্বিতীয়বার তো আর হারতে পারি না। আর এরপরেই সে সেখানকার সমস্ত মৃত সোলজারদেরকে তার শ্যাডো বিস্ট বানিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে একটা ড্র্যাগন এসে ড্র্যাগন কিংকে বলছে যে শ্যাডো মোনার্ক ইয়োগোমন্টকেও মেরে ফেলেছে আর সে এখন খুবই পাওয়ারফুল, আপনারও এখান থেকে পালিয়ে যাওয়ার দরকার। যার উত্তরে ড্র্যাগন কিং বলে, আর ও সমস্ত করতে পারছি না, আমি পালাতে পালাতে হাঁপিয়ে গেছি, এবার আমি শ্যাডো মোনার্কের সঙ্গে এখানেই লড়াই করব। আর এরপরে সে নিজে নিজে বলতে থাকে, খুবই ভালো শ্যাডো মোনার্ক, আমি ভাবিনি যে তুমি কাপ অফ রিইনকার্নেশনের ব্যবহার করে আবার সময়কে পিছিয়ে নিয়ে আসবে। আমি ভেবেছিলাম যে হয়তো আমাদের এরপরে আফটার লাইফে দেখা হবে, কিন্তু না, আমরা তো এখনো বেঁচেই আছি আর আমাদের আবার দেখা হচ্ছে। কিন্তু এইবার একজন না একজনকে তো চিরকালের মতো ঘুমাতেই হবে। আর এরপরে তার ব্যাটেল হয় শ্যাডো মোনার্কের সঙ্গে। সে বলে, আমার নাম আন্টেরেস, তোমার নাম কি? যার উত্তরে শ্যাডো মোনার্ক বলে, আমার নাম সাংজিনবো। আর এরপরে সাংজিনবো তাকে জিজ্ঞাসা করে, তুমি কি শেষবারের মতো কিছু বলতে চাও? যার উত্তরে ড্র্যাগন কিং না জানায়। আর এরপর সাংজিনবো কোনো রকমের দেরি না করেই ড্র্যাগন কিংয়ের উপরে অ্যাটাক করে, আর ড্র্যাগন কিংও তার উপরে অ্যাটাক করে।
আর এইবারের লড়াইটাও আগের বারের মতনই খুবই ভয়ানক হয়। এদিকে পৃথিবীতে সাং জিনবো নেই প্রায় 2 বছর হয়ে গেছে। আর এই সময় আমেরিকাতে কোনো একটা ভাগ্য পরীক্ষক বলেছে যে পৃথিবীতে গড অফ ডেথ নেমে আসবে। আর এই কথাটা যদি কোনো সাধারণ ভাগ্য পরীক্ষক বলতো তাহলে তার এই কথায় হয়তো কেউ কানই দিত না, কিন্তু এই কথাটা বলেছেন মিস সেলনার, যেই কারণে এই কথাটা পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। আজ থেকে 2 বছর আগে মিস সেলনার একটা অদ্ভুত রকমের পাওয়ার পায়, যার সাহায্যে সে ভবিষ্যৎ দেখতে পারে। সে অনেকবার সঠিক ভবিষ্যৎ দেখেছে, যেমন সে একবার নর্থ কোরিয়ার একটা ডাইরেক্টরের মৃত্যুর কথা আগে থেকে বলে দিয়েছে, একটা এয়ারপ্লেনের হাইজ্যাক হওয়ার কথা আগে থেকে বলে দিয়েছে, এবং স্টক মার্কেটের ক্র্যাশ হওয়ার কথাও সে আগে থেকে বলে দিয়েছে। আর তারপর থেকেই তাকে নিয়ে ইন্টারনেটে প্রচুর কথা হয়। আর সে যখন বলে যে পৃথিবী শেষ হয়ে যাবে, পৃথিবীতে গড অফ ডেথ নেমে আসবে, তখন সবাই এই কথাটা মানতে বাধ্য হয় আর সবাই শক হয়ে যায়। আর একদিন এটাই হয়, আমেরিকার উপরে একটা বিশাল বড় পোর্টাল খুলে যায়, যেটা পুরো আকাশ জুড়ে ছিল। সবাই বলে যে মিস সেলনার ঠিকই বলেছে, এটাই হওয়ার কথা, পৃথিবী হয়তো আজকেই শেষ। আর এই সময় সেই বিশাল বড় পোর্টালটা ধীরে ধীরে ওপেনও হয়, কিন্তু সেখান থেকে কেউ বেরিয়ে আসে না, পোর্টালটা পুরো ফাঁকা থাকে। আর আমরা এখানেই দেখতে পাই সাং জিনবোকে। সে এখন পৃথিবীতে ফিরে আসে, আর সে পৃথিবীতে ফিরে আসা মাত্রই একজন ফুলের তোড়া নিয়ে তাকে ওয়েলকাম জানায়। রুলাররা সাং জিনবোকে আগেই বলেছিল যে কিছু লোক থাকবে যারা সাং জিনবোকে ভুলবে না, তাদের সব মনে থাকবে। আর এরা হলো তারা যাদেরকে রুলাররা নিজেরা পাওয়ার দিয়েছে। তো সেই রকমই একটা ব্যক্তি এখন সাং জিনবোর কাছে আসে আর তাকে বলে, আপনাকে ওয়েলকাম মিস্টার সাং জিনবো, অথবা শ্যাডো মোনার্ক বললেও চলে, নয় কি? সাং জিনবো এখন ফুলের তোড়াটা নিয়ে বলে, খুবই ভালো লাগলো যে কেউ আমাকে ওয়েলকাম করতে আসলো। আর এখন অন্য লোকটা বলে, তুমি একাই সমস্ত মোনারগুলোর সঙ্গে লড়াই করলে, এটা সত্যিই একটা খুবই ভালো ব্যাপার, কিন্তু আমি এখনো তোমার মধ্যে হাজার হাজার সোলজারদের অনুভব করতে পারছি। কিন্তু সাং জিনবো এখন তাকে বলে, তবে আমার তো মনে হয় না যে কেউ আমাকে শুধুমাত্র ফুলের তোড়া দিতে এখানে আসবে, তোমার নিশ্চয়ই অন্য কোনো কাজ আছে। রুলার্সরা কি কিছু বলেছে? যার উত্তরে সেই লোকটা বলে, রুলার্সরা তোমাকে একটা মেসেজ দিতে চায়, সেটা অনেক বড় কথা, এইখানে না বলে চলো আমরা একটা কাজ করি, কোথাও একটা বসি, তারপর আমি তোমাকে সবকিছু বলছি। এই সময় সাং জিনবো বলে তাহলে তার একটা জায়গাতে যাওয়ার ইচ্ছা আছে। আর আমরা দেখতে পাই যে তারা দুজনে একটা আইসক্রিমের শপে যায়, যেখানে সাং জিনবো অনেকগুলো আইসক্রিম কেনে। আর সে বলে, আমি এত বছর ধরে ওইখানে পড়ে রয়েছি, এত বছর আমি কোনো মিষ্টি কিছু খাইনি, তাই আমার মনে হলো আমি একটা আইসক্রিম খাই। আচ্ছা সেসব বাদ দাও, রুলার্সরা কি বলেছে তাই বলো। আর এখন অন্য লোকটা বলে, প্রথমেই তো রুলাররা তোমাকে খুবই ধন্যবাদ জানাতে চায়। যেটা শুনে সাং জিনবো বলে, সেই সব ঠিক আছে, ও সমস্ত আমাকে বলে লাভ নেই, কোনো রকম কোনো প্রবলেম আছে কি তাই বলো। যার উত্তরে অন্য ছেলেটা বলে, কোনো রকম প্রবলেম নেই, এমনকি সব প্রবলেমই সলভ হয়ে গেছে, তাই আমি এখানে আছি। যাই হোক, রুলারদের একটু চিন্তা হচ্ছিল তোমার পাওয়ার নিয়ে, তুমিও জানো যে তোমার যা পাওয়ার আছে সেইটা এই পৃথিবীতে থাকাটা একটু ভয়ানকই, তাই রুলাররা ভাবছিল তোমাকে অন্য কোনো প্ল্যানেটে পাঠিয়ে দিলে কেমন হয়, কারণ পৃথিবীর তো তোমার পাওয়ারকে সহ্য করার মতো ক্ষমতা নেই। সাং জিনবো এটা শুনে বলে, এত কিছু না করে আমার পাওয়ারটাকে সিল করে দিলেও তো হয়। যার উত্তরে অন্য ছেলেটা বলে, হ্যাঁ এটা করলেও হয়। আর এখন সাং জিনবো তাকে বলে, তার মানে তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো? আমার কাজ শেষ হয়ে গেছে তাই? তার মানে কি তোমরা আমার পাওয়ারকে এতটাই ভয় পাও? যার উত্তরে অন্য ছেলেটা বলে, না না, আপনি যেরকম ভাবছেন সেরকম কিচ্ছু না, এই দেখুন। এরপরেই সে মোবাইলে মিস সেলনারের নিউজটা দেখায়, যেখানে মিস সেলনার বলছে যে গড অফ ডেথ এই পৃথিবীতে আসবে। এই নিউজটা দেখিয়ে সে বলে, প্রথম যখন তুমি এই ওয়ার্ল্ডে থেকে চলে গেলে তখন ওনার কাছে এরকম পাওয়ার ছিল না, কিন্তু ধীরে ধীরে উনি এরকম পাওয়ার পেয়ে যায়। যেটা শুনে সাং জিনবো বলে, তার মানে কি তুমি এটা বলতে চাইছো যে আমি যদি পৃথিবীতে থাকি তাহলে এই রকমের আরও পাওয়ার আসবে? যার উত্তরে সেই লোকটা হ্যাঁ জানায়। কিন্তু হঠাৎই এখন সাং জিনবো বলে, আচ্ছা তোমার সঙ্গে না হয় আমি পরে কথা বলবো। যেইটা শুনেই ওই ছেলেটা সেখান থেকে উঠে চলে যায়। এখন সাং জিনবো ভাবতে থাকে, সব কিছুরই একটা উদ্দেশ্য থাকে, আর আমার উদ্দেশ্যও এটাই যে আমি আমার পাওয়ারের ব্যবহার করে এই দুনিয়া থেকে সব রকমের ডিজাস্টার সরিয়ে ফেলবো, আর এই দুনিয়াকে একটা ভালো জায়গাতে নিয়ে যাব, আর কোনো রকম মোনার্ককে এই পৃথিবীতে অ্যাটাকও করতে দেব না। আর এটাই হলো আমার উদ্দেশ্য, আর আমি আমার উদ্দেশ্য পুরো করবই। কিন্তু তার মানে আমার পাওয়ারের আর কোনো কাজ থাকবে না যখন আমি এই সমস্ত জিনিসগুলোকে অ্যাচিভ করে ফেলবো। তাহলে আমি কি এমন একজন যার এই পৃথিবীর কোনো দরকার নেই? আর এরপর সে হঠাৎই বাইরে কাউকে দেখতে পায়, যেটা দেখে সাং জিনবো দরজা খুলে সঙ্গে সঙ্গেই বাইরে আসে। আমরা দেখতে পাই যে সামনে একটা ছোট চুলওয়ালা মেয়ে হাঁটতে হাঁটতে ভাবছে, আইসক্রিমের গন্ধ আবার এত ভালো হয় নাকি? এখন সাং জিনবো ভাবতে থাকে, আমার মাথায় একটা প্রশ্ন থেকেই গেল যে আমার এই পৃথিবীতে থাকাটা ঠিক হবে কি না। কিন্তু যদি আমি একটা কারণ খুঁজি এই পৃথিবীতে থাকার, তাহলে কারণটা এটাই হবে যে এই পৃথিবীতে অনেকে আছে যাদেরকে আমি ভালোবাসি, আর পৃথিবীতে এমন অনেকেই আছে যারা আমাকেও ভালোবাসে আর আগেও ভালোবাসতো। আর আমার মনে হয় এই কারণটাই যথেষ্ট আমার পৃথিবীতে থাকার জন্য।
তাহলে আমি ঠিক করেই নিলাম আমি পৃথিবীতেই থাকবো, আমি আর কোথাও যাব না। আর এরপরেই আমরা দেখতে পাই যে সামনে থেকে ওই মেয়েটা ঘুরে তাকায় আর সে তাকিয়েই সাং জিনবোকে দেখতে পায়। সাং জিনবো দেখে যে এটা আর কেউ না, এটা হলো চাহিন। নতুন এই দুনিয়াতে সাং জিনবোর সঙ্গে আবার চাহিনের দেখা হয়ে গেল। জানি না এবার এদের মধ্যেকার সম্পর্ক কি হবে, তবে যাই হোক না কেন আশা করি ভালোই হবে। আর এখানেই শেষ হয় আমাদের পুরো সোলো লেভেলিং সিরিজ। আশা করি পুরো সিরিজটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথাও বলি, সোলো লেভেলিং এর কিন্তু কিছু সাইড স্টোরি মাঙ্গা চ্যাপ্টারও আছে, যেখানে এরপরে সাং জিনবোর জীবন কিরকম হয়েছে সেটা বলা। যদি আপনারা ওই চ্যাপ্টারগুলোর বিষয়ে ভিডিও চান তাহলে কমেন্টে লিখুন #সোলো লেভেলিং, আর ভিডিওটাকেও অবশ্যই লাইক করবেন। আর এছাড়াও আমরা আপনাদের জন্য এরপরে অনেক ভালো এবং নতুন নতুন অ্যানিমে নিয়ে আসবো, সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।